এই পরদৃশ্যে দেখানো হয় যে সম্রাট সবার জন্য একটি আলোচনা সভা আয়োজন করেছিল। তখন সেখানে ক্রাউন প্রিন্স আসে। ক্রাউন প্রিন্স বলে যে কি ব্যাপার, এবারে পরীক্ষায় সাধারণ বংশের একটি ছেলে জিতলো কিভাবে। তখন সে ঝাওয়াংকে জিজ্ঞাসা করে যে তার মানে তুমি এসব করেছো তাই না। তখন ঝাওয়াং বলে যে আমি তো কিছুই করিনি, কিন্তু সেই দিন প্রিন্স সেড্রিকও সেখানে ছিল, হয়তোবা সেই কিছু হস্তক্ষেপ করতে পারে। তো তখন সেখানে সম্রাট আসে। তো ক্রাউন প্রিন্স তো প্রিন্স সেড্রিকের উপরে অনেক রেগেছিল, তার মানে ঝাওয়াংরা তাদের কাজে সফল হয়েছে। তখনই ক্রাউন প্রিন্স সম্রাটকে জিজ্ঞাসা করে যে তাহলে এখন সে এই সেরা স্কলারকে কোন পদ দিতে চাচ্ছে। তখন সম্রাট বলে যে আমি তাকে ষষ্ঠ পদ দিতে যাচ্ছি, অর্থাৎ রাজপ্রাসাদের সচিব। এই কথা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। তখন একজন মন্ত্রী এসে তাকে বলে যে সম্রাট আপনি এটা করতে পারেন না, কারণ রাজপ্রাসাদের সচিব সম্রাটের পাশে থেকে সেবা দেয়, আর একজন সাধারণ পরিবারের কোনো লোক এটা করার যোগ্যতা রাখে না। তাকে দক্ষিণ অঞ্চলের কোনো একটা সীমান্তবর্তী পদে রেখে দিন। এটাতে ঝাওয়াং মনে মনে বলে যে তার মানে তাকে মারার পরিকল্পনা করছে এরা। তখন দ্বিতীয় যুবরাজ সেড্রিক সম্রাটকে বলে যে দক্ষিণ অঞ্চল অনেক উষ্ণ এবং সেখানে অনেক হিংস্র পশু পাখি আছে, যার জন্য নতুন স্কলারকে সেখানে দিলে হয়তোবা সে সেখানে বেঁচে থাকতে পারবে না। যার জন্য আমার মতে ষষ্ঠ পদ তার জন্য একদম ঠিক আছে, অর্থাৎ রাজপ্রাসাদের সচিবই তার জন্য উপযুক্ত। কিন্তু তখন বেশিরভাগই মন্ত্রীরা ক্রাউন প্রিন্সের পক্ষে কথা বলে, অর্থাৎ তারা তার রায়কেই সম্মান করে এবং তার রায় সম্রাটকে মানতে বলে। তো তখন সবার কথা শুনে তো সম্রাট অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কিন্তু তখন ঝাওয়াং তার সামনে আসে আর সম্রাটকে পরামর্শ দেয় যে নতুন স্কলারকে 8ম নম্বর র্যাঙ্ক দেওয়া উচিত। যদি সে সেখানে অকেজো প্রমাণিত হয় তাহলে তারপরে তাকে দক্ষিণ অঞ্চলে পাঠিয়ে দেওয়া উচিত। তো ঝাওয়াং এর কথা শুনে সম্রাট খুশি হয় আর সে বলে যে আমি তোমার প্রস্তাবটি গ্রহণ করলাম। তাকে 8ম নম্বর র্যাঙ্ক অর্থাৎ ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এটাতে সবাই আর কিছু বলতে পারে না। তখন আমরা সেখানে আরো একজন রাজকুমারীকে দেখতে পাই যে কিনা ঝাওয়াং এর ছোট বোন ছিল, তার নাম আন লি। তো তারা যখন সেখানে বসেছিল তখন সেখানে এই বছরের সেরা স্কলারকে ডাকা হয়, অর্থাৎ যে এই পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। তো তখন সেখানে সেই ছেলেটিকে আনা হয়। তো সে আর কেউ নয় বরং সেন ছিল। সেনকে দেখে তো ঝাওয়াং একদম অবাক হয়ে যায়। আসলে সেন যে সেই প্রিন্স লি চিনেরই লোক ছিল এটা তো ঝাওয়াংও জানতো না, কারণ সে তাকে দেখেনি, যার জন্য এখন দেখে সে অবাক হচ্ছে। আর সে তাকে দেখেই সেদিন রাতের কথা মনে করে। তখন সে এসে সম্রাটকে অভিবাদন জানায়। তো তখন ভোজ শুরু হয়ে যায়। ঝাওয়াং শুধুমাত্র সেই দিন রাতে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোই মনে করছিল। সে যে তাকে বলেছিল যে সেরকম জঘন্য লোকের জন্য সুপারিশ করবে না, সে কথা সে মনে করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেন সম্রাটের কাছে রাজকুমারী ঝাওয়াং এর বিরুদ্ধে রিপোর্ট করে। সে সম্রাটকে বলে যে মধ্যপ্রদেশে এখন 3 মাসের খরা চলছে, ভূমিটি দগ্ধ হয়েছে, কোনো ফসল অবশিষ্ট নেই। মানুষ এখন খাবারের বিনিময়ে শিশুদের বিক্রি করছে, চারপাশে শুধু অনাহার ছড়িয়ে গিয়েছে। শস্য ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দুর্যোগ থেকে মুনাফা করছে। তবুও রাজকুমারী ঝাওয়াং প্রতি রাতে পার্টি করে এবং অফুরন্ত সম্পদ অপচয় করছে। সে জনগণের কষ্ট উপেক্ষা করে এবং তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তার এই কথাগুলো শুনে জিনজি অনেক রেগে যায়। সে তাকে বলে যে তুমি রাজকুমারীকে অপবাদ দিচ্ছ, তুমি কি মরতে চাও নাকি। এই কথা শুনে সম্রাট ঝাওয়াংকে জিজ্ঞাসা করে যে তার এই কথাগুলো কি ঠিক। তখন দ্বিতীয় যুবরাজ সেড্রিক এসে বলে যে সে প্রমাণ দিতে পারে যে তার এই কথাগুলো ঠিক। এটা বলতে সম্রাট তাকে চুপ করতে বলে আর সে তাকে বলে যে তুমি তো ট্রেজারি ব্যুরো পরিচালনা করো, আর রাজসভাতে করার নিয়ে আলোচনা হওয়ার পরেও এটা সমাধান হয়নি কেন, তুমি তাহলে কি করছো। এটাতে দ্বিতীয় রাজকুমার বলে যে আমি তো সবাইকে ত্রাণ দিয়ে দিয়েছি আর সেই দুর্যোগের সমাধানও করেছিলাম, কিন্তু তারপরও দাম শুধুমাত্র বেড়েই চলেছে। তার মানে আমার মনে হচ্ছে হয়তো কেউ এই শস্যগুলো মজুত করছে। এই কথা শুনে ক্রাউন প্রিন্স রেগে যায় আর সে তাকে চুপ থাকতে বলে। তখন সেন সম্রাটকে বলে যে দক্ষিণাঞ্চলের শস্য এখানে পাঠানোর জন্য, কারণ শস্য বৃদ্ধি পেলে দামও কমবে। এটাতে দ্বিতীয় যুবরাজও বলে যে হ্যাঁ, স্কলার ঠিক বলেছে, কারণ উত্তর দক্ষিণাঞ্চলের গ্র্যান্ড ক্যানেলটি অবরুদ্ধ করা আছে, মন্ত্রণালয়কে বলে এটা মেরামত করতে হবে। কিন্তু দ্বিতীয় রাজকুমারের এই কথা শুনে ক্রাউন প্রিন্স অনেক রেগে যায়। সে তাকে বলে যে ইম্পেরিয়াল ক্যানেল ঠিক করতে গেলে অনেক খরচ হবে, রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা অনেক খারাপ। কিন্তু এটাতে সেন বলে যে ইম্পেরিয়াল ক্যানেল মেরামত করাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর মেরামতটা বংশ পরম্পরায় রাজ্যকে শক্তিশালী করবে। এই কথা শুনে ক্রাউন প্রিন্স বলে যে শুধুমাত্র 8ম র্যাঙ্কের একজন কর্মকর্তা রাজকীয় বিষয় নিয়ে তর্ক করে, এত বড় সাহস তোমার।
এটাতে দ্বিতীয় রাজকুমার ক্রাউন প্রিন্সকে বলে যে তাহলে আমার তো মনে হচ্ছে যে কেউ শস্য মজুত করে এটার ফায়দাতে বেশি মুনাফা লাভ করার জন্য সে ক্যানেল মেরামত করতে মানা করছে। তো তখন দুই রাজকুমারের মধ্যে ঝগড়া লেগে যায়। এটাতে সম্রাট অনেক রেগে যায়। সে তাদেরকে থামতে বলে। সম্রাট তাদেরকে আদেশ দেয় যে 3 মাসের মধ্যে গ্র্যান্ড ক্যানেল পুনরায় খুলতে হবে। জেনারেল জিনঝি সে যেন সৈন্য পাঠায় সেটা মেরামত করার জন্য। যে কোনো বিলম্বের জন্য শাস্তি প্রদান করা হবে। তখন সম্রাটের কথা শুনে সবাই রাজি হয়ে যায়, কারণ তাদের তো অমান্য করার ক্ষমতা ছিল না। তো তখন এর পাশাপাশি সম্রাট ঝাওয়াংকেও শাস্তি দেয়, কারণ সে যেহেতু তার ক্ষমতা সঠিকভাবে পালন করতে পারেনি। সম্রাট তার কিছু আয় জব্দ করে নেয়। তখন এটাতে ঝাওয়াং মনে মনে বলে যে তাহলে এই ছেলেটির আসল উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য করা, আমাকে ফাঁসানো নয়। আসলে সে ঝাওয়াংয়ের নাম করে মানুষদের সকল কষ্টের কথা সম্রাটের কাছে উপস্থাপন করলো। তো তখন রাজসভা শেষে যখন ঝাওয়াং বাইরে আসে, তখন তার সাথে তার ছোট বোন দেখা করতে আসে। সেন যখন রাজসভাতে ঝাওয়াংকে তার অপরাধের জন্য রিপোর্ট করেছিল, তখন এইটা দেখে আনলি অনেক খুশি হয়েছিল। আর এই কারণে আনলি ঝাওয়াংয়ের ওপরে অনেক হাসাহাসি করে। এর পাশাপাশি সে তাকে এটাও জানায় যে তার সেনকে অনেক পছন্দ হয়েছে, কারণ সে অনেক সাহসী আর অনেক জ্ঞানী। তখন ঝাওয়াং আনলিকে বলে যে আমার বিয়ের দিনে তুমি জিনঝিকে বলেছিলে যে আমি নাকি জিনঝির বাবা ও ভাইকে মৃত্যুদণ্ড দিতে সম্রাটকে প্ররোচিত করেছিলাম। সে যখন এই কথা বলে তখন আমাদেরকে ঝাওয়াং আর জিনঝির বিয়ের রাতেই দেখানো হয়। জিনঝি ও ঝাওয়াং এর যখন বিয়ে হয়, তখন জিনঝি ঝাওয়াং এর কাছে আসে আর তার মুখে ড্রিঙ্কস ছুড়ে দেয়। সে তার গলা টিপে ধরে আর তাকে বলে যে তুমি কি মনে করো তুমি কে? তুমি শুধুমাত্র সামান্য একটা অনাথ। তোমার জন্য আমার অনেক মায়া হয়েছিল, যার জন্য আমি তোমাকে সেই পরিত্যক্ত প্রাসাদ থেকে রক্ষা করেছিলাম। তোমার জন্য পরিবারের অবাধ্য হয়েছিলাম, আর এটাই কি তোমার ধন্যবাদ? তোমাকে এর থেকে বাঁচানোর জন্য আমি অনুতপ্ত। এই কথা বলে জিনঝি সেই রাতেই তাকে ডিভোর্সের পেপার দিয়ে দিয়েছিল। তো তাদের এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে ঝাওয়াং শুরু থেকে রাজকুমারী ছিল না, বরং তাকে পরে বানানো হয়েছে। এমনকি সম্রাটও তার নিজের বাবাও নয়, আর এই রাজকুমারগুলো তার নিজের ভাই নয়। সম্রাট তার প্রতি অনুগ্রহ করে তাকে রাজকুমারই বানিয়েছিল। তো তখন প্রেজেন্টে ঝাওয়াং আনলিকে বলে যে বিয়ের রাতেই তো ঝাওয়াং আর জিনঝির ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু তারা কাউকে জানায়নি, তারা এটা গোপন রেখেছিল। এই কথা শুনে আনলি বলে যে যাই হোক, সর্বোপরি সে তো রাজকুমারের দাস, সে যদি তাকে আঘাত করে তাহলে রাজকুমারও তাকে শাস্তি দিবে। এই কথা বলে সে চলে যায়। আমরা দেখতে পাই তাদের এই কথাগুলো আড়াল থেকে সেন শুনছিল। সে জানতে পারে যে ঝাওয়াং আর জিনঝির বিয়েটা এটা শুধুমাত্র একটা অভিনয়। তখন সেন ঝাওয়াং এর কাছে আসে। সে সেখানে এসে ঝাওয়াংকে বলে যে তাহলে তোমাদের বিয়েটা একটা অভিনয় ছিল? এটাতে ঝাওয়াং বলে যে আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কিসের? তখন সেন বলে যে বোমন্ট পরিবার ক্ষমতার অপব্যবহার করে সেই সকল খারাপ কাজগুলো করেছিল। তারা তাদের ক্ষমতা ব্যবহার করে সৎ সৈন্যদের হত্যা করেছে, তারপরও তারা অহংকারী থেকে গেল। আসলে জিনঝির পরিবার বোমন্ট পরিবার ছিল। সে জিনঝির কথা বলছিল আর কি। তখন সেন বলে যে জিনঝির রায়ে এই সবকিছু হয়েছে, এটাতে তোমার কোনো দোষ নেই। যার জন্য যদি রাজকুমার কখনো তোমাকে দোষারোপ দেয়, তখন তোমার আরো ভালো কাউকে বেছে নেওয়া উচিত। মানে এটাতে সে নিজেকে বোঝাচ্ছিল আর কি। এটাতে ঝাওয়াং তার কাছে যায় আর তাকে বলে যে তুমি তো এই পাশ দিয়ে চলে যাচ্ছিলে, তাহলে তুমি কেন চলে যাওনি? তুমি কি আমাদের কথা শুনতে চাচ্ছিলে, নাকি তুমি এখনো আমাকে চাও? এটাতে সেন তার আরো কাছে যায় আর তাকে বলে যে হ্যাঁ, তাতে কি? সে যখন এই কথা বলে তখন এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তাদের রোম্যান্স শুরু হয়ে গিয়েছে। তো তখন তারা একে অন্যকে কিস করতে থাকে। এরপরে তারা অনেক সুন্দর একটি সময় কাটায়। তো তাদের রোম্যান্সের পরে আমাদেরকে একটি দৃশ্য দেখানো হয়। ঝাওয়াং যখন ছোট ছিল তখন তার মা আত্মহত্যা করেছিল। ঝাওয়াং এই স্বপ্নটা দেখছিল যে তার মা তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। তখন সে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু তখন তার সামনে সেন আসে। সে সেনকে দেখে একদম চুপ হয়ে যায়। তখন সে সেনের কাছে যায়, সে সেনকে জড়িয়ে ধরে। তখন আমরা প্রেজেন্টে দেখতে পাই যে ঝাওয়াং সেনের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। ঝাওয়াং যখন স্বপ্নে সেনকে জড়িয়ে ধরে তখনই তার ঘুম ভেঙে যায়।
এটা দেখে সেন তাকে জানায় যে সে অনেক গভীর ঘুমেছিল। তখন ঝাওয়াং তাকে বলে যে তোমার কারণেই তো আমি এত ভালোভাবে ঘুমাচ্ছিলাম। তখন ঝাওয়াং আর সেন তারা দুজন আলোচনা করতে থাকে। সেন ঝাওয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে আমার কাছ থেকে কি চাও বলো তো। এটাতে ঝাওয়াং বলে যে আমি শুধুমাত্র তোমাকেই আমার রক্ষিত পুরুষ হিসাবে চাই। তখন সেন বলে যে শুধু এটাই? এটাতে সেন বলে যে তাহলে আমার মতো তোমার কাছে আর কতগুলো রক্ষিত পুরুষ আছে? তখন ঝাওয়াং বলে যে তোমার মতো যদি শীর্ষ স্কলার বলি তাহলে শুধুমাত্র তুমি আছো। আর তুমি যদি আমার রক্ষিত পুরুষ হয়ে থাকো তাহলে অন্য কেউ তোমাকে হত্যা করবে না, শাস্তি দিবে কিন্তু হত্যা করতে পারবে না। প্রয়োজনে আমার কাছে সাহায্য চেতে পারো। এটাতে সেন বলে যে তাহলে যেহেতু তুমি আমাকে সত্যটা বলবেই না, যার জন্য আমি চলে যাচ্ছি। এই কথা বলে যখন সেন চলে যাচ্ছিল তখনই ঝাওয়াং তার কাছে আসে আর তার শরীরে গন্ধ নিতে থাকে। সে তার গন্ধ নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কোন ধরনের সুগন্ধ ব্যবহার করে, কারণ এই সুগন্ধটা অনেক আরামদায়ক। এটাতে সেন বলে যে সে একটি গরিব পরিবারের ছেলে, তার কাছে এরকম কোনো সুগন্ধ নেই। তখন ঝাওয়াং মনে মনে বলে যে কি অদ্ভুত, একটা ছেলের ভিতরে কি এরকম সুগন্ধ থাকতে পারে। মনে মনে এই কথা বলার পরে সে সেনকে বলে যে তাহলে আমরা কি প্রতি রাতে একসাথে ঘুমাতে পারি? এটাতে সেন বলে যে তুমি কি সত্যি আমাকে খেলনা হিসেবে ব্যবহার করার জন্য একজন পোষা পুরুষ মনে করো? এই কথা বলে যখন সেন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে সে কিছু একটা মনে করে আবারও ঝাওয়াংকে বলে যে তুমি ঠিকই বলেছো, আগামীকাল রাত থেকে আমি তোমার বিছানায় সেবা করার জন্য আসবো। এটাতে ঝাওয়াং খুশি হয় আর তাকে একটি টোকেন দেয় তার প্রিন্সেস ম্যানরে আসার জন্য। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী চ্যানেলে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছি আমি।